আমি নয়ন চৌধুরী। আজকে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে এক লেডি পুলিশের বাইকের সাথে আমার বাইকটা ধাক্কা খেয়েছে। একেই আমি হেলমেট পরিনি, তার উপর পুলিশের বাইকে ধাক্কা দিয়েছি। তাই আমি ভেবেছিলাম যে পুলিশটা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আমার কাছ থেকে ফাইন নেবে। অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু পুলিশটা আমাকে তেমন কিছুই না বলে শুধু বললেন, এর পরের বার থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, আর অবশ্যই একটা হেলমেট কিনবেন। আই এম সরি ম্যাডাম, রিয়েলি ভেরি সরি। আমি আসলে খেয়াল করিনি, অনেক তাড়াহুড়োয় ছিলাম তো, তাই ধাক্কা লেগে গিয়েছে। আই এম সরি। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এটা বলে যে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোনো রকম ব্যথা না পেয়ে বেঁচে গেছেন। জি অবশ্যই, আসলে দোষটা আমার ছিল। আমি আবার সরি বলছি আপনাকে। ঠিক আছে, আপনি যান এখন। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি তো জানতাম পুলিশরা খুবই রুড বিহেভ করে সবার সাথে, কিন্তু এই পুলিশটা একদম অন্যরকম ছিল। সুন্দরী পুলিশ অফিসার বলে কথা। সব ভাবতে ভাবতে বাসায় আসলাম। বাসায় আসার পর মা আমাকে বলল, নয়ন, কালকে তো তোর অফিস ছুটি, তাই না? হ্যাঁ, সেটা তো জানোই তুমি। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। আমার জন্য মেয়ে দেখতে যাবে মানে? দুধের শিশুর মতো আচরণ করিস না তো নয়ন। মেয়ে দেখতে যাব মানে তোর বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আমরা তাকে দেখতে যাব। ও তাই বলো। আচ্ছা শোনো না মা, আজকে না রাস্তায় একটা লেডি পুলিশকে দেখেছি। এত সুন্দর ছিল মেয়েটা, যা বলার বাইরে। আর জানো, কথাবার্তা আচার ব্যবহার কত সুন্দর। আমার খুব ভালো লেগেছে তাকে। আচ্ছা আমি যদি কোনোভাবে তার খোঁজ পাই, তাহলে কি তুমি আমাকে তার সাথে বিয়ে দেবে? কি লেডি পুলিশ? অসম্ভব। যে মেয়ে চাকরি করে এমন কোনো মেয়ের সাথে আমি তোর বিয়ে দিব না। আর যে মেয়ে কিনা পুলিশের চাকরি করে তার সাথে তোর বিয়ে দিব আমি? এটা কখনোই সম্ভব না। কিন্তু পুলিশে চাকরি করাতে খারাপ কি আছে মা? এত কথা আমি তোর সাথে বলতে চাচ্ছি না। যেটা বলেছি সেটাই হবে। কালকে তোর জন্য মেয়ে দেখতে যাব, রেডি থাকিস। ভাগ্যিস আমি সেই লেডি পুলিশের সাথে কখনো প্রেম করিনি, আজকেই প্রথম দেখা। নয়তো তোমার এই ব্যবহারের কারণে আমি এক্ষুনি ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে বসে থাকতাম। আজকেই দেখা, আর আজকেই তুই এসে আমাকে বলে দিলি যে সেই মেয়েকে তুই বিয়ে করতে চাস। আল্লাহ, এখনকার ছেলে মেয়ে হয়েছে একদম। মায়ের কথায় আমি হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরলাম। সত্যি সেই লেডি পুলিশটাকে আমার খুব ভালো লেগেছে। যদিও তার নামটাও জানতে পারতাম, তাও ভালো লাগতো। মেয়েটার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। যাই হোক, পরের দিন দুপুরের দিকে আমি, মা আর আমার এক মামা গেলাম মেয়ে দেখতে। গিয়ে জানতে পারলাম মেয়েটার নাম নাদিয়া সুলতানা। নামটা তো বেশ সুন্দর। জানি না মেয়েটা কেমন। নাদিয়ার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর নাদিয়া চা নিয়ে বসার রুমে আসলো। এতক্ষণ আমি নিচের দিকেই তাকিয়ে কথা বলছিলাম, তাই নাদিয়ার চেহারাটা দেখতে পারিনি। যেই মুহূর্তে আমি নাদিয়ার দিকে তাকালাম, আমার তো হোশ উড়ে গেল। এটাই কালকের সেই লেডি পুলিশ। আল্লাহ, আমার মা কিভাবে ওর সাথে আমার বিয়েতে রাজি হয়ে গেল? আমার মা তো কালকেই আমাকে বলল যে চাকরি করে এমন কোনো মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। এমন সময় মা হঠাৎ বলল, তাহলে এখন বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। মা, আমি আগে নাদিয়ার সাথে একটু কথা বলতে চাই। একা কথা বলতে হবে কেন? এখানে সবাই আছি, বল কথা, কি কথা বলতে চাস? মা, আমি বলেছি যে আমি একা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি আর নাদিয়া ব্যালকনিতে গেলাম একা কিছুক্ষণ কথা বলার জন্য। সেখানে গিয়ে আমি আগে নাদিয়াকে জিজ্ঞেস করলাম, তুমি যে পুলিশে চাকরি করো সেটা কি আমার মা জানে? আপনি কি করে জানলেন যে আমি পুলিশে চাকরি করি? আরে কালকেই তোমার বাইকের সাথে আমার বাইকের ধাক্কা লেগেছিল, মনে নেই তোমার? ও, সেটা আপনি ছিলেন?
আসলে খেয়াল করিনি আমি, তখন বাসায় একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল, সেটা নিয়েই ভাবতে ভাবতে যাচ্ছিলাম, তাই আপনার চেহারাটা ঠিক খেয়াল করতে পারিনি। সেসব বাদ দাও, আমার মা কি জানে যে তুমি পুলিশে চাকরি করো? আপনার মায়ের কথা বাদ দিন, আমার বাবাই জানে না যে আমি পুলিশে চাকরি করি। কি? এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তারা জানে আমি এখন মাস্টার্স কমপ্লিট করছি, তাই বাসা থেকে বের হই। আসলে আমি অনার্সে ওঠার পরপরই এই চাকরিটা পেয়ে গেছিলাম, আর আমার আগে থেকেই স্বপ্ন ছিল যে আমি পুলিশে চাকরি করব। আমি জয়েন করে ফেলি, কিন্তু আমার বাসায় কেউ এটা পছন্দ করে না যে মেয়ে হয়ে আমি পুলিশের চাকরি করব। এই জন্যই তাদেরকে না জানিয়ে আমি এখনো ডিউটি কন্টিনিউ করে যাচ্ছি। কালকে যখন আমাকে মা বলল যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যদি তারা জানতে পারে যে আমি পুলিশে চাকরি করি, তাহলে হয়তো বিয়েটা ক্যান্সেল করে দিবে, বা হয়তো আমার বাবা মাকে জানিয়ে দেবে। এজন্য ভয়ে ছিলাম, কিন্তু এখন যেহেতু আপনি জানেন, তাই আমার ভয়টা একটু কম করছে। আচ্ছা, আমি যদি পুলিশে চাকরি করলে কি আপনার কোনো প্রবলেম আছে এতে? আপনাকে কালকে রাস্তায় দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। আপনার ব্যবহার, আপনার আচার আচরণ খুব ভালো লেগেছে আমার। আমি বাসায় গিয়ে আপনার কথা মাকে বলেছিলাম, কিন্তু মা বলল চাকরি করে এমন মেয়ের সাথে আমার বিয়ে দিবেই না। তাই আশাহত হয়ে আজকে এখানে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি আমার কপালে আপনিই লেখা ছিলেন। সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনার মা যদি বিয়েতে রাজি না হয় তখন কি করবেন? তো বাবা মা যেহেতু এতদিন জানতে পারেনি, আমার মাও জানতে পারবে না। বিয়ের পর জানলেও আমাদের কোনো সমস্যা হবে না। বিয়ের পর তো আর কিছু করতে পারবে না। তখন যদি আমি তোমাকে ডিভোর্স না দেই, তুমি যদি আমাকে ডিভোর্স না দাও, তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আপনি সত্যি ভালোবাসেন আমাকে? আমার জব নিয়ে আপনার কোনো প্রবলেম নেই তো? আসলে আমি চাই যে আমার লাইফ পার্টনার হবে সে যেন আমাকে সব কিছুতে সাপোর্ট করে। তাই আপনার যদি আমার এই জব নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা আগেই বলে দিন। বিয়ের পর এসব নিয়ে ঝামেলা হলে সেটা আমি মানতে পারবো না, আমার খুব খারাপ লাগবে তখন। দেখি আপনার হাতটা দিন। কেন? এটা তো আপনার রুম, তাই না? আপনার কাছে কি কোনো আন্টি নেই? আন্টি তো আছে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর। জানতো, একটা আংটি নিয়ে আসুন। এই যে নিন, কিন্তু এটা নিয়ে আপনি কি করবেন? এই যে পরিয়ে দিলাম আপনার আঙুলে, হয়ে গেল আমাদের এঙ্গেজমেন্ট। আপনাকে কথা দিলাম, যাই হয়ে যাক না কেন, সব সময় আমি আপনার সাথেই থাকব। প্রথম সাক্ষাতেই যে কাউকে এতটা ভালোবাসা যায়, সেটা আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। সো উইল ইউ ম্যারি মি, মিস নাদিয়া সুলতানা? ইয়েস, আই উইল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর আমি আনন্দে নাদিয়াকে জড়িয়ে ধরলাম। নাদিয়াও আমাকে জড়িয়ে ধরে হাসছিল। ঠিক এমন সময় নাদিয়ার রুমে নাদিয়ার ছোট বোন প্রিয়া চলে আসলো। আমাদেরকে এই অবস্থায় দেখে প্রিয়া সরি বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। আমরাও ওকে দেখে অপ্রস্তুত হয়ে দুজনকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। প্রিয়া ঘর থেকে চলে যেতেই আমরা দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। তারপর আমরা নিজেরাও ঘর থেকে বেরিয়ে সবার সামনে গেলাম। মা আমাকে বলল, নয়ন, নাদিয়াকে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, পছন্দ হয়েছে। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। নাদিয়া মা, তোমার পছন্দ হয়েছে তো নয়নকে? জি, আমারও কোনো আপত্তি নেই, বাকি আপনারা যা ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ। প্রিয়ান, তাহলে বিয়ে কিন্তু পাকা হয়ে গেল। এই নেন মিষ্টি খান। মায়ের কথায় নাদিয়ার মা খুশি হয়ে এক টুকরো মিষ্টি খেলেন। নাদিয়ার বাবাও খুব খুশি হলেন। সবাই মিলে আমার আর নাদিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগলো। আমি নিজেও এই বিয়েতে অনেক খুশি। নাদিয়াও যে খুশি সেটা ওর মুখের চমক দেখেই বোঝা যাচ্ছে। সেদিনের পর থেকে বিয়ের দিন পর্যন্ত আমি আর নাদিয়া চুটিয়ে প্রেম করেছি। আসলে সেম মেন্টালিটির মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে জীবনের মজাটা 10 গুণ বেড়ে যায়। এই কদিনে আমি আর নাদিয়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া, ডিউটি শেষে একে অপরের সাথে সময় কাটানো, রেস্টুরেন্টে দেখা করা, আরও অনেক কিছু করেছি।
দুজনেই নিজেদের ভালোবাসাটাকে পূর্ণতার রূপ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। এরপর কিছুদিনের মধ্যেই আমার আর নাদিয়ার বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিয়ে পর্যন্ত কেউই নাদিয়ার চাকরি সম্বন্ধে কিছুই জানতে পারল না। বাসর রাতে আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সামনে তাকিয়ে দেখি নাদিয়া মাথায় ঘুমটা দিয়ে বিছানার এক কোণে বসে আছে। আজকে বিয়ের সাজে ওকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। এমনিতেই তো মেয়েটা পরের মতো সুন্দর, আরো এত সুন্দর করে সেজেছে। আমি গিয়ে নাদিয়ার সামনে বসলাম, তারপর ওর থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করলাম। নাদিয়া আমার চোখে চোখ রাখল। দেখলাম নাদিয়ার চোখ দুটো ভিজা। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ঠিক তখনই নাদিয়া আমার বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল আর আমাকে বলতে লাগলো, আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমি ভেবেছিলাম বিয়ে করতে হলে আমাকে আমার চাকরিটা ছেড়ে দিতে হবে, আমার স্বপ্নটা বিসর্জন দিতে হবে, কিন্তু তুমি আমার স্বপ্নটাকে শেষ হয়ে যেতে দাওনি। তুমি অনেক ভালো নয়ন, অনেক ধন্যবাদ তোমাকে। এই পাগলি, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন তুমি? আজকেই কান্না করার দিন? হ্যাঁ, এটা আমার আনন্দ অশ্রু, তুমি বুঝতে পারবে না আমি আজকে কতটা খুশি। আমার খুশি হওয়ার পিছনে দুইটা কারণ আছে আজকে। এক নাম্বারটা হচ্ছে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আনন্দ, আর একটা হচ্ছে স্বপ্নকে নিজের কাছে রাখার আনন্দ। তোমাকে তো কথা দিয়েছিলাম, যাই হয়ে যাক না কেন সব সময় তোমার পাশেই থাকবো। কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে এটাই যে আমি রোজ ডিউটিতে কিভাবে যাব, মানে মাকে আমি কি বলে বাসা থেকে বের হব। সত্যি কথা বললেই বের হবে। আমাদের বৌভাত অনুষ্ঠানটা হওয়ার পরেই আমি বাসার সবাইকে সবটা জানিয়ে দেব। সবাই যদি এটা মেনে না নেয় তখন আমি কি করব? চাকরিটা কি ছেড়ে দিতে হবে আমায়? আমি থাকতে তোমাকে চাকরি ছাড়তে হবে না। দেখো, আমি যতটা ভালো তোমাকে বাসি ঠিক ততটাই ভালো আমি আমার পুলিশের চাকরিটাকেও বাসি। তাই তোমার জন্য চাকরি বা চাকরির জন্য তোমাকে কোনোটাই আমি ছাড়তে পারবো না। ছাড়তে হবেও না। চাকরি করেও সংসার সামলানো যায়, এটা তুমি প্রমাণ করবে। যদিও খুশি হয়ে আবারও আমাকে জড়িয়ে ধরল, তারপর নিজেই আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমিও নাদিয়াকে জড়িয়ে ধরে ভালোবাসতে লাগলাম। ওকে বিছানায় শুইয়ে দিয়ে ওর সম্পূর্ণ শরীরে আমার ঠোঁটের স্পর্শ দিতে লাগলাম। আমার এক একটা ঠোঁটের ছোঁয়ায় নাদিয়া কেঁপে কেঁপে উঠছিল, আর আমি ক্রমশ ওর কাছে আরও কাছে যেতে লাগলাম। আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। সকালে উঠে ওয়াশরুমে বসে একে অপরের সাথে দুষ্টুমি করতে করতে গোসলটা সেরে নিলাম। এরপর ধারাবাহিকভাবে অনেক অনুষ্ঠান হলো আমাদের বাসায়। আত্মীয় স্বজন সবার ভিড়ে বেশ কয়েকদিন আমাদের খুব ব্যস্ততার সাথেই কাটল। এভাবে আস্তে আস্তে আমাদের বৌভাতের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। বিয়ের চতুর্থ দিন যখন সব আত্মীয় স্বজন বাসা থেকে চলে গেল, আমি বাবা মাকে ডেকে এনে নাদিয়ার চাকরির কথাটা বলার সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। আমি মাকে ডেকে সোফার রুমে বসতে বললাম। মা বাবা আসার পর আমি বললাম, মা, তোমাদেরকে আমার কিছু জানানোর আছে। কি জানাবি বল? আসলে এই কথাটা হচ্ছে নাদিয়ার বিষয়ে। নাদিয়ার বিষয়ে? হ্যাঁ, আসলে নাদিয়া একটা জব করে। কি জব করে মানে? বিয়ের আগে তো আমাদেরকে কেউ কিছু জানায়নি। নাদিয়া, এসব তো তুমি আমাদেরকে আগে জানাওনি। আরে মা, আগে আমার কথা তো শোনো। আমি আর কোনো কথাই শুনতে চাই না নয়ন। নাদিয়া, তুমি আমাদেরকে না জানিয়ে বিয়েটা করেছো, এটা তোমার উচিত হয়নি। যাই হোক, যা হয়েছে তা হয়েছে। তুমি যে জবই করো না কেন সেটা ছেড়ে দাও। মা, ও চাকরিটা ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? আমি তোমাকে এতদিন বলেছিলাম না যে একটা লেডি পুলিশকে আমার খুব ভালো লেগেছে? নাদিয়াই হচ্ছে সেই লেডি পুলিশ। কি এত বড় সাহস! নাদিয়ার মা বাবা আমাদেরকে একথা আগে না জানিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। আমি ওদের নামে প্রতারণার মামলা করব। মা, একটাবার কি ভেবে দেখেছ
যে মামলা করতে হলেও কিন্তু তোমাকে পুলিশের কাছেই যেতে হবে। আচ্ছা, ও তো চাকরি করে, এতে তোমার সমস্যা কি? ও মেয়ে মানুষ, ও চাকরি করার কি দরকার? তুই কি কম টাকা কামাই করিস? তুই কি ওর যাবতীয় খরচ দিতে পারবি না? তাহলে ও কেন চাকরি করবে? এইখানে কথাটা টাকার নয় মা, কথাটা হচ্ছে স্বপ্নের, নিজের স্বাধীনতার। চাকরি করতে না দিলে স্বাধীনতা হারিয়ে যায়, তাই না? চাকরি করতে গেলে যে ও নিজের সরকারি অফিসারদের প্রেমে পড়ে তোকে ভুলে যাবে, তার কি গ্যারান্টি আছে? মা, আমি গত 3 বছর যাবৎ পুলিশে চাকরি করছি। এতদিনেও যেহেতু কিছু হয়নি, তাই আগামীতেও তেমন কিছুই হবে না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তুমি একদম চুপ করো। তুমি আমার ছেলেটা মাথা খেয়েছো, তাই না? আর ছেলেটাও হয়েছে যা, বিয়ে হতে না হতেই বইয়ের আসল ধরা শিখে গেছে। মা, আসলে কি জানো, তোমরা শাশুড়িরা অন্য কিছুকে না, নিজের বৌমাকেই ভয় পাও। এটাই ভাবো যে বৌমারা তোমাদের কাছ থেকে ছেলেকে কেড়ে নেবে। একবার ভেবে দেখো তো মা, এটা কি আদৌ কখনো সম্ভব? আমি কি কখনো তোমায় ভুলে যাব বলে তোমার মনে হয়? কথা তো সেটা না। বিয়ের আগে ওরা আমাকে এ কথা জানালো না কেন? তোমাকে কি জানাবে মা? ও তো ওর নিজের বাবা মাকেই কখনো এই কথাটা জানায়নি। তাহলে ভাব তুই, যে মেয়ে নিজের বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে 3 বছর পুলিশে চাকরি করতে পারে, সে তোকে না জানিয়ে কত কিছু করে ফেলতে পারে। মা, তুমি কেন নেগেটিভলি ভাবছো? আর তুমি এটা ভেবে দেখো যে পুলিশের চাকরিটা নাদিয়ার কাছে কতটা ইম্পর্টেন্ট, যে ওর বাবা মা এতে বাধা দেবে বলে ও এতদিন পর্যন্ত বাবা মায়ের কাছ থেকেও এটা লুকিয়ে গিয়েছে। আমিও তো বিয়ের আগে খুব ভালো গান করতাম, বিনা বাজাতাম। কিন্তু এ বাসায় আসার পর তো দাদি আমাকে বলেছিল, বাড়ির বউ ডিঙ্গিদের কত গান গাইবে কেন, বিনা বাজাবে কেন? জোর করে আমার সব শখ কবর দেওয়া হয়েছে। আমি যেই বাড়ির বউ, নাদিয়াও তো সেই একই বাড়ির বউ। তাহলে আমি যে সুযোগ পাইনি সেটা নাদিয়া পাবে কেন? মা, তুমি তোমার স্বপ্নকে বাস্তব করতে পারোনি, এই জন্য কি আজও তোমার আফসোস হয়? হ্যাঁ হয়, খুব আফসোস হয় আমার। তাহলে তুমি কি চাও? সেই একই আফসোস নাদিয়াও করুক? তুমিও মেয়ে আর নাদিয়াও মেয়ে, তাহলে তুমি এতকাল ধরে যেই কষ্টটা বুকে চেপে রেখে সংসার করেছ, সেই একই কষ্ট নাদিয়াও পাক, এটা নিশ্চয়ই তুমি চাও না? কেন চাইবো না? আমি যে কষ্ট পেয়েছি ওইকেও সেটা পেতে হবে। মা, আপনার তো মেয়ে নেই। আমি আপনার মেয়ে হলেও কি আপনি এই একই কথা আমায় বলতে পারতেন? সত্যি মা, পারতেই তখন এই কথা বলতে। আমার বা নাদিয়ার কারোর কথারই মা কোনো উত্তর দিতে পারল না, শুধু ডুকরে কেঁদেই যাচ্ছিল। মায়ের এমন কান্না দেখে নাদিয়াও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল। মা আর থাকতে না পেরে নাদিয়াকে জড়িয়ে ধরে সব অভিমান, সব অভিযোগ, সব রাগ ভুলে গেল আর বলল, তোর যা ইচ্ছা হয় তুই সেটাই করবি মা, আমার মতো তুই কষ্ট করবি না। তুই তো চাকরি ছাড়বি না, উল্টো চাকরির সাথে সংসার সামলে সবাইকে দেখিয়ে দিবি যে চাকরি করলেই সংসারে পুঁততে অবহেলা জন্মায় না। আর পুলিশ হচ্ছে দেশের রক্ষক, তাই সব সময় সৎভাবে নিজের কাজ করবি, কখনো ঘুষে আশেপাশে যাবি না। ধন্যবাদ মা, আমার ইমোশনটা বুঝে আমার স্বপ্নের প্রতি শ্রদ্ধা রাখার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। পৃথিবীর সব মেয়েই তোমার মতো একজন শাশুড়ি আর নয়নের মতো একজন স্বামী ডিজার্ভ করে। সবাই যদি তোমাদের মতো করে মেয়েদের পাশে দাঁড়াতো, তাহলে আর কখনো কোনো মেয়ে তার শ্বশুরবাড়ির সম্পর্কে কোনো অভিযোগ করতে পারতো না। তোমরা কি নিজেরাই জড়াজড়ি করবে নাকি আমাকেও একটু নেবে? আমার জন্যই শাশুড়ি বউয়ের মধ্যে মিল হলো, আর এখন তারা আমাকেই ভুলে গেছে। তুইও আয় এখানে। আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ বাবা। তোদের সাথে আজকে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে মাফ করে দিস তোরা। আপনি এসব কি বলেন মা? সবসময় কি খালি ছোটরা ভুল করবে আর বড়রা শুধরে দেবে নাকি? মাঝে মাঝে বড় মানুষও ভুল করতে পারে, তখন তো ছোটদের উচিত সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া। একদম ঠিক বলেছ নাদিয়া। বাবা, আমরা 3 জন একসাথে, তো তুমি এমন সমাজ ছাড়া কেন? তুমিও আসো। তারপর বাবাও আমাদের পাশে আসলো আর আমাদের সবাইকে জড়িয়ে নিল। তারপর থেকে আর কখনো নাদিয়া আমাদের বাড়িকে শ্বশুর বাড়ি মনে করেনি, এটা যেন ওর নিজের বাড়ি হয়ে উঠেছে এখন।
না আছে কোনো অশান্তি, না আছে কোনো ভুল বোঝাবুঝি। বাড়ি জুড়ে এখন শুধু সুখ শান্তি বিরাজ করছে।